ক্লাস 11-এর পরমাণুর গঠন অধ্যায়টি যে শুরু হয়েছিল আজকে তার চতুর্থ পর্ব। এর আগের যে পর্বগুলি হয়েছে তাতে আমরা দেখেছি বোরের তত্ত্ব এবং তার বিভিন্ন অ্যাপ্লিকেশন, অর্থাৎ কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, ইলেকট্রনের এনার্জি নির্ণয় ইত্যাদি। তা আজকে আমরা পড়ব যে বোরের এই গঠনের, বোরের এই মডেলের ত্রুটি কি। ত্রুটি নাম্বার 1, এই পরমাণু মডেলটি কেবলমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ এই মতবাদের সাহায্যে দুই বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায় না। তার মানে যদি আমরা হাইড্রোজেন নিই, সেটা এক পরমাণু এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম, তাহলে তার ক্ষেত্রে বোরের মডেল প্রযোজ্য। যদি He+ নিই তার ক্ষেত্রে প্রযোজ্য। যদি Li2+ নিই তার ক্ষেত্রে বোরের মডেল প্রযোজ্য। যদি বেরিলিয়াম 3+ আয়ন নিই তার ক্ষেত্রে বোরের মডেল প্রযোজ্য, কারণ এরা সবাই ওয়ান ইলেকট্রন সিস্টেম। কিন্তু যাদের দুই বা তার বেশি সংখ্যক ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে বোরের মডেলটি প্রযোজ্য নয়। দ্বিতীয় ত্রুটি যেটা আমি আজকে মেনলি নিয়ে আলোচনা করব, দ্বিতীয় অংশটা নিয়ে, সেই দ্বিতীয় ত্রুটিটি হলো যে হাইড্রোজেনের যখন বর্ণালীগুলি পরীক্ষা করা হয়েছিল তখন দেখা গেছিল তারা রেখা বর্ণালী। অর্থাৎ আমরা যদি এইভাবে দেখি, রেখা বর্ণালীগুলি এরকম করে থাকে, এই একটা রেখা বর্ণালী, এই একটা রেখা বর্ণালী, এই একটা রেখা বর্ণালী, এরকম বিভিন্ন রেখা বর্ণালী পাওয়া যাচ্ছিল এবং এইগুলো এক একটা এক এক কালার ছিল। আর যেগুলো কালার দেখা যাচ্ছিল না সেগুলো তো মেশিন ডিটেক্ট করে দিচ্ছিল। তার ক্ষেত্রে সেই সমস্ত ক্ষেত্রে সেই কম্পাঙ্ক বা সেই তরঙ্গ দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছিল। তাহলে রেখাগুলো ছাড়া ছাড়া ছিল, কিছু কিছু যেহেতু লাইন পাওয়া যাচ্ছিল তাই এটাকে বলা হচ্ছিল রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রা। তো যখন আরো উন্নত মানের বর্ণালী বীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো তখন দেখা গেল এই যে এক একটি রেখা আবার সূক্ষ্মতর রেখায় বিভাজিত হচ্ছে, এক একটি রেখা একাধিক সূক্ষ্মতর রেখায় বিভাজিত। তাহলে এই যে আমরা ছবিতে দেখছি যে এক একটি রেখা আবার 3-4টে অংশ নিয়ে গঠিত। কতগুলো হবে সেটা আমি নির্দিষ্ট করে বলিনি, কিন্তু এক একটি রেখা যে একাধিক রেখায় বিভাজিত সেটা আমি ছবিতে বুঝিয়েছি। তাহলে যখন আরো উন্নত মানের বর্ণালী বীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো তখন দেখা গেল যে এক একটি রেখা একাধিক রেখায় বিভাজিত। এই যে প্রতিটি সূক্ষ্মতর রেখা হচ্ছে এবং তার ফলে যে বর্ণালী তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো ফাইন স্পেকট্রা। অর্থাৎ এই যে ছবিটা পাওয়া গেল যে এক একটি রেখা বর্ণালী আবার একাধিক সূক্ষ্মতর রেখায় বিভাজিত, এই প্যাটার্নটাকে বলা হচ্ছে ফাইন স্পেকট্রা। তাহলে বোরের তত্ত্ব দিয়ে বোঝা যাচ্ছিল না যে কেন লাইন স্পেকট্রা উচ্চতর ক্ষমতা সম্পন্ন বর্ণালী বীক্ষণ যন্ত্রে ফাইন স্পেকট্রা হিসাবে পাওয়া যাবে। এটা কিন্তু বোরের মডেল থেকে পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ বোরের মডেল ফাইন স্পেকট্রা নিয়ে আলোচনা করেনি, কারণ যেহেতু সেই সময় সেরকম কোনো অবজারভেশন ছিল না। তাহলে এটা গেল দ্বিতীয় ত্রুটি। এছাড়াও বোরের আরো অনেক ত্রুটি আছে, যেমন বোরের মডেলটি ত্রিমাত্রিক নয়, সেটি দ্বিমাত্রিক মডেল। তা কেন হলো ত্রিমাত্রিক ব্যাপার, সেটা বোরের মডেল সেই লিমিটেশনের অন্তর্গত, অর্থাৎ বোরের মডেলটা দ্বিমাত্রিক। চতুর্থ পয়েন্ট, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে পুরোপুরি সাপোর্ট করতে পারে না বোরের তত্ত্ব। তা আমি 3 নাম্বার আর 4 নাম্বার বা তারপরের পয়েন্টগুলি আমি এখানে উল্লেখ করছি না, কারণ আমরা অতদূর এখন অগ্রসর হইনি বোঝার জন্য। আমাদের যেটা চতুর্থ সেশন সেই অনুযায়ী আমরা এখানে পড়েছিলাম আগে যে ওয়ান ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে কাজ করছে, কিন্তু আদার্স অর্থাৎ যখনই একের বেশি ইলেকট্রন হয়ে যাচ্ছে, 2 বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য হচ্ছে না, সেটা একটা ত্রুটি। এবং দ্বিতীয়ত যে লাইন স্পেকট্রা যে যখন আরো উন্নত মানের বর্ণালী বীক্ষণ যন্ত্রে ফাইন স্পেকট্রা হিসাবে পাওয়া যাচ্ছে, সেটি কেন পাওয়া গেল সেটিও বোরের মডেল থেকে জানা সম্ভব ছিল না।
তাহলে এই দুটো মেন ত্রুটি আমাদের আজকে চতুর্থ পর্বে নিয়ে আমরা আলোচনা করছি। এই ফাইন স্পেকট্রাকে অর্থাৎ সূক্ষ্মতর বর্ণালীগুলিকে ব্যাখ্যা করতে গিয়ে আরেকজন বিজ্ঞানী আসেন, তার নাম সোমারফিল্ড। সোমারফিল্ড 1915 সালে উনি ওনার নতুন তত্ত্ব পরমাণু সম্পর্কে দেন। তাহলে এবার আমরা দেখে নিই যে সোমারফিল্ডের তত্ত্বটি কি। 1915 সালে এই বর্ণালীর সূক্ষ্মতর বিভাজন অর্থাৎ ফাইন স্পেকট্রাকে ব্যাখ্যা করতে গিয়ে সোমারফিল্ড বলেন যে বোর যে কক্ষপথগুলি কল্পনা করেছিলেন সেইগুলি আসলে উপকক্ষপথের সমষ্টি। এই জিনিসটা একটু আমি অন্যরকম ভাবে বলি, উদাহরণ সহকারে বলি যে বোর যখন দেখেছিলেন তার কাছে তো সেই উন্নত মানের যন্ত্রপাতি ছিল না, বা সেই সময় সেই আধুনিক যন্ত্রপাতি পাওয়া যায়নি। তো উনি দেখেছিলেন খানিকটা, আমরা মনে করো যে অনেক দূরে আকাশ থেকে তোমাদের কোন একটা স্কুলকে দেখছি। স্কুলগুলো প্রত্যেকটা বিশাল বিশাল অংশ নিয়ে তৈরি হয়, তাতে প্রচুর তলা থাকে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, তাতে প্রচুর ঘর থাকে। কিন্তু আকাশের অনেক ওপর থেকে যদি আমরা স্কুলকে দেখি তাহলে কিরকম লাগবে? একটি ছোট্ট বক্সের মতো, কারণ অনেক দূর থেকে তো অনেক ছোট লাগবে জিনিসটাকে। তাহলে দেখে মনে হবে যে সেটা বোধহয় একটি ঘর বা একটি বাড়ি। তাতে যে এত তলা রয়েছে, এত ঘর রয়েছে, তাকে অত দূর থেকে বোঝা সম্ভব? বোঝা সম্ভব। তাহলে বোর যখন সেই কনসেপশনটা চিন্তা করেছিলেন তখন উনি ভেবেছিলেন যে ওই যে এক একটা স্কুলের যে এরিয়া, তিনি ওইগুলোকে একটা ছোট্ট ঘর হিসাবে ভেবেছিলেন, যে ঘরে ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ উনি কক্ষপথগুলিকে এক একটা স্কুলের সমানভাবে ধরেছিলেন। স্কুলগুলোকে উনি ঘর হিসাবে দেখেছিলেন অনেক দূর থেকে, অনেক আবছাভাবে, এবং সেই দেখে সেই কক্ষপথগুলিকে ওই যে তার দূর থেকে দেখা ঘরের সাথে উনি তুলনা করলেন। কিন্তু সোমারফিল্ড আরো উন্নত মানের যন্ত্রপাতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। তাতে দেখা গেল যে সূক্ষ্মতর বিভাজন হচ্ছে বর্ণালীর। সেই থেকে উনি বললেন যে না, আসলে বোর যেটা ভেবেছিলেন যে ইলেকট্রনের থাকার ঘর, সেটা আসলে ঘর না, সেটা কয়েক তলা বিল্ডিং, 1 তলা 2 তলা 3 তলা। অর্থাৎ একটা স্কুল বিল্ডিং এ যেরকম হয় 1 তলা 2 তলা 3 তলা, বোর বললেন ঠিক, সোমারফিল্ড বললেন যে বোর যেটাকে ঘর হিসাবে দেখেছিলেন সেটা আসলে 1 তলা 2 তলা 3 তলা বিল্ডিং। এবার ইলেকট্রনগুলি 1 তলাতে থাকতে পারে, 2 তলাতে থাকতে পারে, বা 3 তলাতেও থাকতে পারে। তা সোমারফিল্ডের মতে এই কক্ষপথগুলো মেইনলি উপবৃত্তাকার, তার মধ্যে একটি বৃত্তাকার হয়, সেটা বিশেষ কিছু ক্ষেত্রে। অর্থাৎ বোরের মতে কি ছিল? বোরের মতে ছিল নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কক্ষপথ যাতে ইলেকট্রন রয়েছে। কিন্তু সোমারফিল্ডের মতে সেই কক্ষপথগুলো মূলত উপবৃত্তাকার। আমি আগে এরকম এঁকে নিই। এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ বোরের মতে, আর এটা তৃতীয় কক্ষপথ বোরের মতে। এটা হচ্ছে বোর কনসেপ্ট। কিন্তু সোমারফিল্ডের মতে এটা তো তৃতীয় কক্ষপথ। সোমারফিল্ডের মতে এই তৃতীয় কক্ষপথ আসলে 3টে উপকক্ষপথের সমষ্টি। তার মধ্যে একটি বৃত্তাকার আর বাকি 2টি উপবৃত্তাকার। তার মানে ব্যাপারটা কিরকম হবে? একটি উপবৃত্তাকার হলো, অপরটিও উপবৃত্তাকার হলো, এবং যে অবশিষ্টটা থাকলো সেইটা বৃত্তাকার। অর্থাৎ এই যে 3 নাম্বার কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। এই তৃতীয় কক্ষপথ বোর তাকে একটি ঘর হিসাবেই বলেছেন, কিন্তু সোমারফিল্ডের মতে এটি আসলে 3টি ঘরের সমষ্টি। বা এটাকে যদি উনি বোর যদি স্কুলটাকে একটা ঘর দেখে থাকেন, তৃতীয় যে কক্ষপথটাকে যদি স্কুল হিসাবে স্কুলটাকে একটা ঘর দেখে থাকেন, সোমারফিল্ডের মতে আসলে এই একটা ঘর আসলে 3টে তলার সমষ্টি। তাহলে
যে 2 নাম্বার কক্ষপথটা আছে তাতে কয়টা উপকক্ষ থাকবে? 2 নাম্বার কক্ষপথে থাকবে 2টা উপকক্ষ। আমি এটাকে লাল দিয়ে দেখাই, রেড কালার দিয়ে, তাহলে এখানে দেখতে সুবিধা হবে। এটা দেখো, এখানে দ্বিতীয় কক্ষপথ বোর্ডের মতে, কিন্তু এটা আসলে 2টা উপকক্ষের সমষ্টি। তার মধ্যে একটা হবে উপবৃত্তাকার, এবং আরেকটা হবে বৃত্তাকার। তাহলে প্রথম যে কক্ষপথটা আছে, প্রথম যে কক্ষপথ আছে তাতে একটি উপকক্ষ আছে। আমি যদি এটাকে গ্রিন কালার দিয়ে দেখাই, এটা প্রথম কক্ষপথ, তাহলে আমরা এখানে উপকক্ষটা দেখাবো এরকম ভাবে, অর্থাৎ এখানকার যে গোল কক্ষপথ আর এই যে উপকক্ষটা এটাও গোল, অর্থাৎ এই একটা কক্ষপথে একটাই উপকক্ষ থাকে, সেটা গোল। তো দেখতে পাচ্ছ যে ছবিটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। বোরের কনসেপশনটা অনেক সোজা ছিল, কিন্তু সমারফিল্ড এই জটিল তত্ত্ব উদ্ভাবন করলেন তার পিছনে অবশ্যই সূক্ষ্মতর বর্ণালীগুলিকে ব্যাখ্যা করার জন্য। এখন উপকক্ষ যখন উপবৃত্তাকার হবে তখন কোথায় থাকবে নিউক্লিয়াস? এখানে মনে রাখতে হবে যে এক একটা উপকক্ষের 2টা ফোকাস থাকে। এটা যদি একটা উপকক্ষ হয় যেটা উপবৃত্তাকার, তার 2টা ফোকাস হয়, একটা এইখানটায়, একটা এইখানটায়। এই ফোকাসের যে কোনো একটাতে নিউক্লিয়াস থাকতে পারে। আমি যদি এইখানটায় ধরে নিই নিউক্লিয়াসটা, তাহলে এই ইলেকট্রন এই উপবৃত্তাকার কক্ষপথে এসে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে উপকক্ষের ব্যাসার্ধটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? উপকক্ষের ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে, কখনো সেটা দূর হয়ে যাচ্ছে, কখনো সেটা কাছে গিয়ে পৌঁছাচ্ছে। তাই এবার যখন বোরের সময় শুধু কক্ষপথ সম্পর্কে আইডিয়া ছিল, তখন আমরা একটা কোয়ান্টাম সংখ্যা নিয়েছি, এন কে আমরা বলছি তখন মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এন এর মান কি হতে পারে? এন এর মান 1 হতে পারে প্রথম কক্ষপথ হলে, এন এর মান 2 হতে পারে দ্বিতীয় কক্ষপথ হলে, এন এর মান 3 হতে পারে তৃতীয় কক্ষপথ হলে, এবং এইভাবে এন এর মান ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাহলে এই যে এন যেটা বলেছিলাম সেটা কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। প্রথম কক্ষপথ অর্থাৎ কে কক্ষপথ হলে এন এর মান 1, এল কক্ষপথ হলে এন এর মান 2, এম কক্ষপথ হলে এন এর মান 3, এন কক্ষপথ হলে এন এর মান 4, এইভাবে বাড়তে থাকে। কিন্তু সমারফিল্ডের মতে তো কক্ষপথ আসলে উপকক্ষপথের সমষ্টি। এখানে আলাদা করে কক্ষপথ বলে কিছু নেই, সবটাই উপকক্ষ। তাহলে এই উপকক্ষগুলিকে কোনো একটা নির্দিষ্ট চিহ্ন বা কোনো একটা সংখ্যার মাধ্যমে আমাদেরকে প্রকাশ করতে হবে, যেমন আমরা কক্ষপথকে করেছিলাম এন দিয়ে। তাই সমারফিল্ডের মতে এটাকে একটা নতুন কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরিচিত করা প্রয়োজন। তাই এটাকে পরিচিত করা হলো এল দিয়ে। এল, ছোট হাতের এল অক্ষর দিয়ে এই উপকক্ষগুলিকে চিহ্নিত করা হতে শুরু হলো। এল এর মানটা কি হয়? এল এর মান হতে পারে 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত এল এর মান হতে পারে। অর্থাৎ এন এর মান যদি 3 হয়, এন এর মান যদি 3 হয়, আমরা বলতে পারি যে উপকক্ষ হবে একটা 0, একটা 1 আর একটা 2, কারণ 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে, তাহলে এটাই লাস্ট হবে। অর্থাৎ 3টা উপকক্ষ থাকবে, একটা 0 নাম্বার, একটা 1 নাম্বার, একটা 2 নাম্বার। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে কি হচ্ছে? এই সংখ্যাগুলো দিয়ে জাস্ট আমরা উপকক্ষের পরিচয় ঘটাচ্ছি। সেই জন্য আমি দেখো তৃতীয় কক্ষপথে 3টা উপকক্ষ এঁকেছিলাম, একটা বৃত্তাকার আর 2টো উপবৃত্তাকার। তাহলে এই আমরা 3টা উপকক্ষ এখান থেকে পেয়ে গেলাম। এ প্রসঙ্গে একটু বলে রাখি যে সমারফিল্ড যখন এই তত্ত্ব দিয়েছিলেন তখন উনি এই কোয়ান্টাম সংখ্যাটাকে এল না বলে কে বলেছিলেন। তবে কে কে এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখন এল কে লেখা হয় এরকম করে। সেই জন্য আমি কে এর কথা উল্লেখ করলাম না, আমি শুধু এল দিয়ে বলছি। এল কে বলা হয়, যেহেতু এন কে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তাহলে এল কে বলা হবে গৌণ কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ এল কে আমরা বলবো
গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এন কে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এবং এল কে বলা হবে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এল এর প্রয়োজন কি জন্য হলো? উপকক্ষগুলোকে প্রকাশ করার জন্য এল এর প্রয়োজন হয়ে পড়ল। আচ্ছা, এন এর মান যদি 2 হতো, যদি দ্বিতীয় কক্ষপথ হতো, তাহলে এল এর মান কি হতো? এল এর মান হতো 0, 1, অর্থাৎ দুইটা উপকক্ষ পাওয়া যাচ্ছে, একটা 0 নাম্বারের উপকক্ষ, একটা 1 নাম্বারের উপকক্ষ। তাই দেখো আমি এই যে রেড কালার দিয়ে যেটা এঁকেছিলাম দ্বিতীয় কক্ষপথ, তার আন্ডারে আমি দুটো উপকক্ষ দেখিয়েছি, একটা বৃত্তাকার, একটা উপবৃত্তাকার। এবং প্রথম যে কক্ষপথটা তার মানটা এন এর মানটা 1 ছিল, তাহলে এক্ষেত্রে কি হবে? এল এর মানটা 0 হবে। তাহলে এটার একটাই উপকক্ষ পাওয়া যাবে যেটা 0 নাম্বারের উপকক্ষ। তো এটাকে আমি গ্রিন কালার দিয়ে দেখেছিলাম, এবং এক্ষেত্রে এটা বৃত্তাকারই হবে, কারণ এর আর কোনো অপশন নেই। তাহলে এখানে একটা আমাদের জিনিস, একটা ধোঁয়াশা তৈরি হলো যে এই যে উপকক্ষগুলি পাওয়া যাবে, এদের মধ্যে যে বৃত্তাকার একটা হচ্ছে আর বাকিগুলো উপবৃত্তাকার হচ্ছে, তাহলে কোন এই যে 3 নাম্বারের আন্ডারে যে 0, 1, 2 তিনটা উপকক্ষ হয়েছিল, এদের মধ্যে কোনটা উপবৃত্তাকার, কোন দুটো উপবৃত্তাকার, কোনটা বৃত্তাকার? এই যে 0 আর 1 হয়েছিল দুটো উপকক্ষ, এর মধ্যে কোনটি বৃত্তাকার, কোনটি উপবৃত্তাকার? তো এখানে আমি একটু বলে নিই যে একটা যে উপবৃত্ত থাকে, উপবৃত্তের দুটি অক্ষ থাকে, অর্থাৎ উপবৃত্ত এটির দেখো যে দু রকমের ব্যাস রয়েছে, দু রকমের। অর্থাৎ বৃত্তের যেরকম একটি ব্যাসার্ধ থাকে, সেন্টার বরাবর একটি ব্যাসার্ধ, তো এখানে কিন্তু দু রকমের ব্যাসার্ধ রয়েছে। একটা যদি আমরা এটাকে যদি সেন্টার ধরি, তাহলে সেন্টার থেকে এই যে দূরত্ব আর এই দূরত্ব সমান নয়, তাহলে এখানে দুই ধরনের ব্যাসার্ধ আছে। এইটাকে বলা হয়, যেটা বড় তাকে বলা হয় পরাক্ষ, আর যেটা ছোট তাকে বলা হয় উপাক্ষ। পরাক্ষকে যদি আমি এ দিয়ে লিখি এবং উপাক্ষকে যদি আমি বি দিয়ে লিখি, তাহলে আমি বলতে পারি বি বাই এ ইকুয়ালস টু এল প্লাস 1 বাই এন। এই রিলেশনটা কোথা থেকে এসছে ওটা আমাদের এই সিলেবাসের প্রয়োজন নেই, তোমরা শুধু যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাকে খেয়াল করো, বি বাই এ ইকুয়ালস টু এল প্লাস 1 বাই এন। এখন এল এর মান যদি আমি এইটার ক্ষেত্রে চিন্তা করছি, তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে এল এর মান যদি 0 হয় আর এন এর মান যদি 3 হয়, তাহলে বি বাই এ কত দাঁড়াবে? 1 বাই 3। এল এর মান 0 বসালাম, এন এর মান 3 বসালাম, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এখান থেকে a ইকুয়ালস টু 3b। এই একটা রিলেশনশিপ আমরা পেলাম। এবার যদি দেখি যে এল এর মানটা 1, এল এর মান যদি আমি 1 বসাই, তাহলে বি বাই এ কি পাবো? বি বাই এ পাবো 2 বাই 3, অর্থাৎ a ইকুয়ালস টু 3b বাই 2, তার মানে 1.5b। আবার যদি আমি এল এর মান 2 বসাই, তাহলে বি বাই এ কত পাবো? বি বাই এ পাবো 2 প্লাস 1 3, আর নিচেও আছে 3, তার মানে 3 বাই 3 অর্থাৎ 1 হয়ে যাবে। তাহলে এ ইকুয়ালস টু আমি পাবো বি। তাহলে এখানে 3 ধরনের অবজারভেশন খেয়াল করো, যে একটা ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি হলো, তার মানে এ এবং বি দুটো যদি সমান হয়ে যায়, তাহলে উপবৃত্তটা কি হয়ে যাবে? তাহলে উপবৃত্তটা সেক্ষেত্রে সার্কেল হয়ে যাবে, বৃত্ত হয়ে যাবে। তাহলে যে ক্ষেত্রে এল এর মানটা হাইয়েস্ট সেইটা বৃত্তাকার এবং অপর দুটি উপবৃত্তাকার, অর্থাৎ এইটা বৃত্তাকার আর এই দুটো উপবৃত্তাকার। এখন উপবৃত্তের মধ্যে এটা দেখো a ইকুয়ালস টু 1.5b আর এটা a ইকুয়ালস টু 3b। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে উপবৃত্তটা সেটা অনেক বেশি ইলংগেটেড থাকবে। অর্থাৎ আমি দেখো এই যে কালো ব্ল্যাক কালার দিয়ে 3 ধরনের উপকক্ষ এঁকেছিলাম,
একটা সার্কুলার আর দুটো উপবৃত্তাকার। তাহলে এই যে উপবৃত্তাকারটা হবে, এই উপবৃত্তের নেচারটা অনেক বেশি ইলংগেটেড ফর্মে থাকবে, এই রকম টাইপের। আমি একটু অন্যদিকে আঁকাই, এইখানটায় আঁকাই। তাহলে এই যে যেটা হলো, অর্থাৎ এল এর মান 0-র জন্য যেটা হচ্ছে, সেই বৃত্তটা অনেক বেশি ছড়িয়ে থাকবে, কারণ সেখানে এর মানটা বি এর 3 গুণ, তাহলে বি অনেক ছোট এর তুলনায়। পরেরটার ক্ষেত্রে a ইকুয়ালস টু 1.5b, অর্থাৎ এটাও এ বড়, কিন্তু বি এর থেকে খুব বেশি বড় না, সামান্য বড়। তাহলে এটা উপবৃত্ত হবে, কিন্তু তার মধ্যে একটু বৃত্তের ধর্মটা আসবে, আর এটা পরিপূর্ণভাবে বৃত্তাকার। অর্থাৎ প্রথম ক্ষেত্রে এই যে যেটা সার্কুলার হচ্ছে, তার ক্ষেত্রে এল এর মানটা 2, যেটা মিডলে থাকছে, যেটা উপবৃত্ত, ক্ষেত্রে এল এর মানটা 1, আর যেটা একেবারে উপবৃত্ত তার ক্ষেত্রে এল এর মানটা 0। তার মানে যে ক্ষেত্রে এল এর মান সর্বনিম্ন হবে, সেটা উপবৃত্তাকার নেচারটা সবচেয়ে বেশি হবে তার, আর যার এল এর মানটা হাইয়েস্ট হবে সেটি একমাত্র বৃত্তাকার হবে। তার মানে সমারফিল্ডের যে তত্ত্বটা দাঁড়ালো সেটা এরকম, যে বোরের যে কথিত কক্ষপথ ছিল, উনি বললেন যে কক্ষপথ বলে কিছু নেই, আসলে প্রতিটি কক্ষপথ বেশ কিছু সংখ্যক উপকক্ষের সমষ্টি। উপকক্ষগুলিকে উনি এল চিহ্ন দ্বারা প্রকাশ করলেন। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। এবার সবচেয়ে হাইয়েস্ট যে এল এর মান আসবে সেটা একমাত্র বৃত্তাকার হবে, এবং বাকিগুলি হবে উপবৃত্তাকার। তা আমাদের যে প্রথম কক্ষপথ ছিল, যেটা এন এর মান 1, তাই এন এর মান 1 হলে আমাদের এল এর মান কত হচ্ছিল? এল এর মান হচ্ছিল 0। তাহলে 0 মানে একটাই কক্ষপথ, উপকক্ষপথ, অর্থাৎ সেটি এটি গোলাকারই হবে, কারণ আর কোনো এর স্কোপ নেই। তাহলে এর ক্ষেত্রে এল এর মান 0 এবং এন এর মানটা কিন্তু 1। কেন বৃত্তাকার হলো সেই হিসাবে তোমরা যদি b বাই a ইকুয়ালস টু l প্লাস 1 বাই n এর মধ্যে ভ্যালুগুলো পুট করো, দেখবে যে b ইকুয়ালস টু a হয়ে যাবে। তার মানে এখানে বৃত্তাকার হওয়া ছাড়া আর কোনো গতি ছিল না। তাই এবার আসি আমরা দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে। দ্বিতীয় কক্ষপথ n ইকুয়ালস টু 2 ছিল। তাহলে n ইকুয়ালস টু 2 এর জন্য l এর কি মান হবে? l এর মান হবে 0, 1, অর্থাৎ দুটি উপকক্ষ পাওয়া যাবে। তাহলে এর মধ্যে একটি হবে বৃত্তাকার, অর্থাৎ এই 1টা হবে বৃত্তাকার, আর 0টি হবে উপবৃত্তাকার। অর্থাৎ খানিকটা এরকম হবে দেখতে, যদিও আমার বৃত্তগুলো খুব পারফেক্ট সার্কুলার হচ্ছে না, তোমাদের আশা করি বুঝতে কিছু অসুবিধা হবে না। তাহলে এখানে এল এর মানটা কি হবে? এল এর মানটা 0, কিন্তু এন এর মানটা 2, আর এক্ষেত্রে এন এর মানটা 2 ছিল, কিন্তু এল এর মানটা হবে 1, যেটি বৃত্তাকার। ঠিক একইভাবে তৃতীয় কক্ষপথ, মানে এন এর মান যদি 3 হয়, তাহলে এল এর কি মান আসে? 0, 1 এবং 2। তার মধ্যে 2 নাম্বারটা হবে বৃত্ত, আর বাকি দুটি হবে উপবৃত্ত। তাহলে আমরা দেখে নিই ছবিগুলো কেমন হচ্ছে। অর্থাৎ এখানে দেখো দুটো উপবৃত্ত হলো ব্ল্যাক কালারের, এবং একটি বৃত্ত আঁকলাম ব্ল্যাক কালারের। বৃত্তের ক্ষেত্রে কি এল এর মানটা 2, এন এর মান 3। উপবৃত্ত দুটির মধ্যে যেটি সবচেয়ে ইলংগেটেড উপবৃত্ত, তার ক্ষেত্রে এল এর মান 0, এন এর মান 3, আর যেটি অল্প উপবৃত্তাকার তার ক্ষেত্রে, অর্থাৎ এটির ক্ষেত্রে এল এর মানটা 1, এন এর মান 3। তাহলে আমাদের যে পরমাণুর গঠন অংশটি কিন্তু ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। বোরের তত্ত্ব পর্যন্ত যেটা একটু সহজ মনে হচ্ছিল, সেটা কিন্তু ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, তার চিত্র কল্পনা করাই খুব মুশকিল। তাহলে ইলেকট্রন এই কক্ষপথে আর থাকে না, ইলেকট্রন এখন আমরা চিন্তা করবো যে উপকক্ষপথে থাকে। তাহলে এই ছবিটিকে এখন আমরা মুছে দিতে পারি, এটি এখন বাতিল। তা এল এর মান যদি 0 হয়, বা 1 হয়, বা 2 হয়, বা 3 হয়, বা 4 হয়, ইত্যাদি যে কিছু মানই হতে পারে, তো এদের একটা করে নাম আছে। এল এর মান যদি 0 হয় তাকে বলা হয় এস উপকক্ষ। এল এর মান যদি 1 হয় তাকে বলা হয় পি উপকক্ষ, 2 হলে ডি উপকক্ষ, 3 হলে এফ উপকক্ষ, 4 হলে জি উপকক্ষ।
আমাদের এর থেকে বেশি নামের প্রয়োজন হয় না, কারণ অ্যাকচুয়ালি যে সংখ্যক পরমাণু রয়েছে তাতে F পর্যন্ত উপকক্ষই যথেষ্ট, অর্থাৎ তাদেরকে ডেসক্রাইব করার জন্য F উপকক্ষ পর্যন্তই যথেষ্ট। তাই SPDF নামগুলো অ্যাকচুয়ালি শার্প, P ফর প্রিন্সিপাল, D ফর ডিফিউজড, F ফর ফান্ডামেন্টাল, এই ওয়ার্ডগুলি থেকে নেওয়া হয়েছে। এগুলো আসলে যে বর্ণালী যে হয়, বর্ণালীর কিছু ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ তাদের ধর্মকে প্রকাশ করার জন্য এই টার্মগুলো খুব ইউজ করা হয়, শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড এন্ড ফান্ডামেন্টাল। তাই এই ওয়ার্ডগুলিকে বেছে নিয়ে ওই উপকক্ষগুলির নাম দেওয়া হয়েছে। এই উপকক্ষ পদগুলির মধ্যে কিন্তু শক্তির পার্থক্য রয়েছে। সবচেয়ে কম শক্তি S এর, তারপরে P শক্তি বেশি, তার থেকে বেশি D এবং F এর। তাহলে এদের শক্তি মাত্রার ক্রম SPDF। এবার দেখো যে এটা যদি আমরা বোরের তত্ত্ব নিয়ে চিন্তা করি, বোরের তত্ত্ব অনুযায়ী তৃতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে একটা ইলেকট্রন নেমে আসছে, তাহলে এইখান থেকে এখানে ট্রানজিশন হবে, তাহলে একটা নির্দিষ্ট শক্তি এখানটায় বিকিরিত হবে। তা যেহেতু এটা বামার সারি, দুয়ে আসা মানে বামার সারির অন্তর্গত বর্ণালী, তাহলে এটি দৃশ্যমান বর্ণালী। আমরা একে কেমন কালারের দেখব? একটা নির্দিষ্ট কোনো কালারের দেখব, তাই তো? অর্থাৎ একটা নির্দিষ্টই রেখা বর্ণালী পাওয়া যাচ্ছিল অ্যাকর্ডিং টু বোর, 3 থেকে 2 নামলে, যেহেতু একটা নির্দিষ্ট শক্তি ও বিকিরণ করছিল। কিন্তু সমারফিল্ডের নীতি অনুযায়ী এই যে কক্ষপথগুলি, এগুলো তো উপকক্ষপথের সমষ্টি, অর্থাৎ n = 3 কক্ষপথের আন্ডারে 3টি উপকক্ষ রয়েছে। প্রথমটা L এর মান 0 মানে S, তারপরেরটা L এর মান 1 মানে P, তারপরেরটা L এর মান 1 মানে D। এদের এনার্জি গুলো আমি এইভাবে সাজিয়েছি, S এর ক্ষেত্রে কম হয়, P এর ক্ষেত্রে বেশি, D এর ক্ষেত্রে আরো বেশি, সেজন্য উপর দিকে আছে। এটা দ্বিতীয় কক্ষপথ, তার আন্ডারে 2টো উপকক্ষ রয়েছে, একটা L এর মান 0 যাকে S বলছি, আর একটা L এর মান 1 যাকে P বলছি। তাহলে এইখানে যেহেতু উপকক্ষে ভেঙে যাচ্ছে, এখানে একটি কিন্তু রেখা বর্ণালী পাওয়া যাবে না, একাধিক রেখা বর্ণালী পাওয়া যাবে। কি করে? সরি, এটা 2 হবে, L এর মান 2। আচ্ছা, এমন ভাবে হবে যেন দুটো শক্তি স্তরের মধ্যে পার্থক্যটা অর্থাৎ ডেল্টা L যেন প্লাস বা -1 হয়। ব্যাপারটা কিরকম? যদি 0 থেকে আসে, 0 থেকেই 0তে আসবে না, 0 থেকে 1 এ ট্রানজিশন হবে। তাতে পার্থক্যটা কত? 1 এর পার্থক্য আছে, 0 থেকে 1 এ আসলো। 1 থেকে 0তে আসতে পারে, 2 থেকে 1 এ আসতে পারে, কিন্তু 2 থেকে 0তে যাবে না, বা 1 থেকে 1 এ আসবে না, কারণ তাতে ডেল্টা L +-1 এর মধ্যে হবে না। তাহলে আমরা যে বোরের তত্ত্ব অনুযায়ী একটি রেখা বর্ণালী পাচ্ছিলাম, কিন্তু সমারফিল্ডের নিয়ম অনুযায়ী এখানে দেখা যাচ্ছে যে 3টি রেখা বর্ণালী পাওয়া যাচ্ছে, অর্থাৎ একটা রেখা বর্ণালী তা সূক্ষ্মতর ভাবে বিভাজিত হয়ে 3টি বর্ণালী উৎপন্ন করেছে। তার মানে ওই যে বর্ণালীর যে ফাইন স্পেকট্রা অর্থাৎ তার যে সূক্ষ্মতর বিভাজন, একটি বর্ণালী কেন একাধিক রেখায় ভেঙে যাচ্ছে, সেই ব্যাখ্যাটা আমরা এই সমারফিল্ডের তত্ত্ব থেকে একটা যুক্তি দিতে পারি। তার মানে এইটুকু পর্যন্ত মনে হচ্ছে যে সমারফিল্ডের তত্ত্বটা এখানে পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, এই পর্যন্ত ব্যাপারটা এরকমই যে রেখা বর্ণালীর ব্যাখ্যা কিন্তু সমারফিল্ড এইভাবে দিল যে একটি রেখা বর্ণালীর যেহেতু 3টে কম্পোনেন্ট হচ্ছে অর্থাৎ 3 ভাবে হচ্ছে, তাই এখানে সূক্ষ্মতর বিভাজন থিওরিটিক্যালি ব্যাখ্যা করা যাচ্ছে, অর্থাৎ ফাইন স্পেকট্রাকে এক্সপ্লেন করলো সমারফিল্ড এইভাবে। তাই উপকক্ষগুলোকে শক্তির বিভিন্নতার সাপেক্ষে সাজিয়ে উনি সমারফিল্ড একটা এনার্জির এক্সপ্রেশন দিলেন, যে এনার্জি এক্সপ্রেশন দিয়ে এই আমরা রেখা বর্ণালীগুলিকে ব্যাখ্যা করতে পারবো। কিন্তু ওনার যে এক্সপ্রেশন পাওয়া গেল, ওনার যে শক্তির রাশিমালা উনি যে দিলেন, সেটাতে দেখা গেল যে এনার্জির রাশিমালাটি বোরের যে রাশিমালা ছিল, এনার্জির রাশিমালা তার সাথে একই হয়ে গেল। তাহলে উপকক্ষগুলো তার শক্তি স্তরে পার্থক্য আছে, কিন্তু তার যে এক্সপ্রেশন, তার যে এনার্জির এক্সপ্রেশন অর্থাৎ এই কক্ষপথের যে এনার্জির এক্সপ্রেশন, সেটা কিন্তু বোরের যে এনার্জি এক্সপ্রেশন ছিল তার সাথে সিমিলার, আইডেন্টিক্যাল হয়ে গেল।
তাহলে এক্ষেত্রে কিছু অসুবিধা হয়ে দাঁড়ালো। কিরকম? যে এইগুলো সেই হিসাবে এখান থেকে এখানে আসলে যে শক্তির পার্থক্য হওয়া উচিত, এইখান থেকে এইখানে আসলেও সেই পার্থক্য, এবং এটির থেকে এটিতে আসলেও সেই একই পার্থক্য হওয়া উচিত। অর্থাৎ তিনটা যে স্থানান্তরণ হচ্ছে, তিনটা যে বর্ণালী পাওয়ার কথা, তা বর্ণালীটা কখন পাওয়া যাবে? তাদের এনার্জির পার্থক্য হলেই আমরা তিনটা রং পাবো। কিন্তু যদি একই রঙের তিনটা রেখা পাই, তাহলে কি তাদেরকে আমি বলতে পারবো যে তিনটা? সেটা তো একই রেখা, একই রঙের, এবং সেটা এক জায়গাতে এসে পড়বে। কিন্তু এটা তো তিনটা রং, মানে তিনটা রেখা পাওয়া যাওয়ার কথা। তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে এনার্জি গ্যাপিংটা আলাদা হওয়া উচিত ছিল। কিন্তু এই যে সমারফিল্ডে যে এনার্জি রাশিমালা, তাতে দেখা গেল যে তিনটেরই এনার্জি গ্যাপ একই, অর্থাৎ তিনটে একই রশ্মি নির্গত করবে। অর্থাৎ এই যে সূক্ষ্মতর বিভাজন, সেটা পুরোপুরি সমারফিল্ড কর্তৃক ব্যাখ্যা করা সম্ভব হয়ে উঠল না। তার কারণ এখানে উনি বিভাজনটা কেন এনার্জি ভ্যালুটা আইডেন্টিক্যাল হলে তিনটা রেখা পাওয়া যাবে, উনি সেটা আর বোঝাতে পারলেন না। তার মানে সমারফিল্ডের যে তত্ত্বটা আমরা এতক্ষণ ধরে পড়লাম, সেটিও আংশিক সত্য, সেটি পুরোপুরি সঠিক নয়, যেটা দিয়ে পুরোপুরি বোঝা যায়। তা সমারফিল্ডের এই ত্রুটিকে দূর করার জন্য বোর এবং সমারফিল্ড একসাথে যুগ্মভাবে একটা তত্ত্ব খাড়া করলেন, যেটা বোর সমারফিল্ড মডিফিকেশন নামে পরিচিত। তা ওনাদের এই মডিফিকেশনে ওনারা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের সাহায্য নিলেন। According to Einstein, m equals to m0 divided by root over 1 minus v square by c square. এখানে v ইলেকট্রনের বেগ, c আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ। m0 কে বলা হয় রেস্ট মাস, অর্থাৎ যখন গতিবেগ শূন্য, তখন যে ইলেকট্রনের ভর হবে সেটাই রেস্ট মাস। m এটি যখন ভি বেগ হবে, ইলেকট্রনের সেই ভি বেগে এর ইলেকট্রনের ভর। তাহলে এখানে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভি এর সাথে এম এর একটা সম্পর্ক আছে। যদি ভি বাড়ে, ভি বাড়লে কি হবে? ভি বাড়লে এখানটায় হরের মানটা কিন্তু ছোট হয়ে যাবে না। এখানে ভি যদি বাড়ে তাহলে হরটা ছোট হয়ে যাচ্ছে, হর ছোট হলে এম এর মান বেশি হবে। অর্থাৎ ভি যদি ইনক্রিজ করে, ভি ইনক্রিজ করলে এম ও ইনক্রিজ করবে। আবার ভি যদি ডিক্রিজ করে, তাহলে এমটাও ডিক্রিজ করবে, অর্থাৎ এমটাও কমবে। এই যে যখন উপবৃত্তাকার পথে, উপবৃত্তাকার উপকক্ষ পথে যখন নিউক্লিয়াসের চারিদিকে একটা ইলেকট্রন ঘুরছে, তখন সে যখন দূরে আছে, দূরে থাকলে কিন্তু তার বেগটা কম হচ্ছে। তা দূরে থাকলে বেগ কেন কম হয়? তো এই হিসাবে বলা যায় যে দূরে থাকলে এদের মধ্যে আকর্ষণ বলটাও কম, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে। তাই ইলেকট্রনকে এখন কম বেগে ছুটতে হবে নিউক্লিয়াসের এই আকর্ষণ বলকে কাটানোর জন্য। কিন্তু ইলেকট্রন যখন কাছে আসবে, তার কিন্তু আকর্ষণ বল বেড়ে যাবে, তখন নিউক্লিয়াস আরো জোরে ইলেকট্রনটিকে টানবে। এবার ইলেকট্রনটিকে যদি বেঁচে যেতে হয়, বাঁচিয়ে চলতে হয়, তাহলে তার স্পিডটাকে বৃদ্ধি করতে হবে, যাতে সে নিউক্লিয়াসের উপর গিয়ে না পড়ে। তাই বলা হয় যে যখন ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে আছে, তখন তার স্পিডটা কম, তখন তার বেগ কম। তাহলে এখানে ভি কম, তাহলে ভি কম হলে আমরা বলতে পারি যে এম কম, মাসটাও কমে গেছে এই এম। আবার যখন ওই ইলেকট্রনটাই যখন নিউক্লিয়াসের একদম কাছে চলে আসছে, ক্লোজেস্ট পজিশনে চলে আসছে, তখন কিন্তু তার বেগটা বেশি হয়ে গেছে। তাহলে ভি যদি বেশি হয়ে যায়, তাহলে এম বৃদ্ধি পেয়েছে, এমও বেশি হয়েছে। তো ইলেকট্রন যখন নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরত্বে থাকে, সবচেয়ে দূরত্বটা এরকম জায়গায় হওয়া উচিত, সবচেয়ে দূরত্বে থাকে, তখন আমরা বলি অ্যাপহেলিয়ান পজিশন, অ্যাপহেলিয়ান পজিশন। আর যখন ইলেকট্রন নিউক্লিয়াসের সবচেয়ে ক্লোজেস্ট পজিশনে আছে, তখন আমরা বলি তাকে পেরিহেলিয়ান পজিশন।
অর্থাৎ এই যে অ্যাপহেলিয়ান পজিশন আর পেরিহেলিয়ান পজিশন, এই দুটো পজিশনে গেলে পরে নিউক্লিয়াসের ভেলোসিটিটারও একটা আপ ডাউন হচ্ছে, ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে একটা আপ ডাউন হচ্ছে, এবং তার মাসেরও একটা আপ ডাউন হচ্ছে ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে। এই যে তার বেগের ক্রমশ পরিবর্তন হচ্ছে, যেটা তার মাসের অর্থাৎ ভরের ক্রমশ পরিবর্তন ঘটাচ্ছে, তার জন্য তার উপবৃত্তাকার যে উপকক্ষপথ তার ক্রমশ সরণ ঘটছে, অর্থাৎ তার পজিশনটা ক্রমশ চেঞ্জ হচ্ছে। যেমন প্রথম অবস্থায় যদি ঘুরতে ঘুরতে এই উপকক্ষপথ বরাবর আসে, আসার পরে তার ধীরে ধীরে মাসের ভ্যারিয়েশন হওয়ার জন্য তার পথটাও কিন্তু একটু ডেভিয়েট করে যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয়বার আবার অন্য পথে আসলো। তৃতীয়বার, এটা তো নিউক্লিয়াস, তাহলে তৃতীয়বার যখন ঘুরবে তার কিন্তু একটু চেঞ্জ হবে বিহেভিয়ার, অর্থাৎ পথ এবার আরেকটু চেঞ্জ হয়ে গেছে, ক্রমশ সরছে। এইভাবে ক্রমশ ইলেকট্রনের পথ তার দিক চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম করে। এই পাথটাকে বলা হয় রোজেট পাথ। রোজেট পাথ। এই যে তার ক্রমশ যে নিজের উপকক্ষের পজিশনে স্থানান্তরণ ঘটছে, এর ফলে তার যে এনার্জি এক্সপ্রেশন আসবে, সেই এনার্জি এক্সপ্রেশনটা দেখা যাবে যে সেটি উপকক্ষের ক্ষেত্রে আলাদা আলাদা এনার্জির মানকে সূচিত করবে। অর্থাৎ আমরা যে আগে দেখলাম যে এস থেকে পিতে আসছে বা পি থেকে এসে আসছে বা ডি থেকে পিতে আসছে, তাতে যে এনার্জি গ্যাপ আগের ইকুয়েশন অনুযায়ী একই হয়ে যাচ্ছিল, সেটা এই রোজেট পাথ নিয়ে যখন ওনারা এনার্জি এক্সপ্রেশন ক্যালকুলেট করলেন, তখন দেখলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে এনার্জি ডিফারেন্স আলাদা আলাদা আসছে। অর্থাৎ একটি রেখা বর্ণালী এখানে সূক্ষ্মতর বিভাজিত হয়ে তিনটি রেখা বর্ণালীতে পরিণত হচ্ছে n=3 থেকে n=2 তে আসার ক্ষেত্রে। তাহলে এই যে রোজেট পাথ অর্থাৎ বোর এবং সমারফিল্ড মডিফিকেশন দিয়ে পরমাণুর গঠনের যে ব্যাখ্যাটি, অর্থাৎ তার যে বর্ণালী কেন সূক্ষ্মতর ভাবে বিভাজিত হচ্ছে, সূক্ষ্মতর রেখায় বিভাজিত হচ্ছে, ফাইন স্ট্রাকচার কেন তৈরি করছে, সেটাকে ব্যাখ্যা করা সম্ভব হলো।